একই বলে পাতায়া ব্রিজ। আর আজকের এই পর্বে পাতায়া বিচে কি পাওয়া যায়, কি খেতে পারবেন এবং আমরা কোন হোটেলে ছিলাম, সেই হোটেলের নাম কি, সেই হোটেলের পরিস্থিতি কেমন, এবং আরেকটা হচ্ছে এখানকার মার্কেটে একটা গিয়েছিলাম, সেই মার্কেটে তারপর অনেক খোঁজাখুঁজির পর আমাদের গাইড আমাদেরকে নিয়ে আসলেন একটি বাঙালি রেস্টুরেন্ট। আজকে থাইল্যান্ডের ভিজিটের দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো আমরা এয়ারপোর্ট থেকে নেমে কোথায় গিয়েছিলাম এবং পথিমধ্যে আমরা কি করেছি, আমাদের যাত্রীগণ কেমন ছিল এবং পাশে রাস্তার পাশে কি দেখা যাচ্ছিল, বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর এরই পাশাপাশি আমরা কোনো একটি মার্কেটে গিয়েছি, মার্কেট দেখাবো, পাতায়া বীজ দেখাবো। তারপরে এর আগে দেখিয়ে নিচ্ছি আমরা কোন হোটেলে কোন একটা রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম, সেই রেস্টুরেন্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখন আসুন আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি। আমরা যে রেস্টুরেন্টের ভিতরে এখন লাঞ্চ করছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ম্যাকডোনাল্ডস, অর্থাৎ একটি বিখ্যাত রেস্টুরেন্ট এটি। তারপরে আমরা লাঞ্চ করে আবার আমরা রওনা দিয়েছি বাসে উঠে, এবং যে যার পরিস্থিতি মতো যার যার জরুরি কাজগুলো সেরে নিয়েছেন। তারপরে আমরা বাসে করে আমরা যাচ্ছি। এই শহরটা কিন্তু আমার জন্য নতুন, একেবারেই নতুন। থাইল্যান্ডে ব্যাংককে শহরটি আমরা এখন অতিক্রম করছি। প্রায় 2 ঘন্টা 30 মিনিট পর বাসে চড়ে আমরা এসে পৌঁছে গিয়েছি পাতায়ার সানবিয়াম হোটেলে, অর্থাৎ এই হোটেলটি 4 স্টার মানের একটি হোটেল। চলুন আমরা এই হোটেলের ভিতরে প্রবেশ করছি। আর আমাদের সামনে যে বাসটি দেখছেন সেই বাসটিতেই করে আমরা এসেছি। আমি একটু ডকুমেন্ট তৈরি করার জন্য বাস থেকে আগে আগে নেমে গিয়েছি। আমাদের সবার লাগেজগুলা আমরা এক এক করে নামিয়েছি। তারপরে আমরা রিসেপশনের সামনে এসে উপস্থিত হয়েছি। যার যার মতো করে যে যার সঙ্গে নাইট হোল্ড করবো তাদের আমরা রুম নাম্বারগুলো বুঝে পেয়েছি। আমাদের রুম নাম্বার পেয়ে গেছি 308। মহিন ভাই আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রুমে এইমাত্র প্রবেশ করলাম। রুমটা একটুখানি দেখে নিই। এই যে 2টা রুম, 2টা বেড। আমরা 2 ভাই বসবো এখানে। ব্রাহ্মণবাড়িয়ার 2 ভাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত। উনি হচ্ছেন আখাউড়ার মবিন ভাই, আর আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার শরীফ ভাই। 2 ভাই ইনশাল্লাহ থাকবো, আর অন্যান্যরা তো আছে, ইনশাল্লাহ দেখা হবে আবার। রুমে ঢুকে ফ্রেশ হয়ে তারপরে একটু বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়েছি এই কারণে যে পাতায়া বিচে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর পাতায়া বিচে সন্ধ্যার পরপরই নাকি রং বেরঙের বাতি জ্বলে। সেই বাতিগুলো কেমন জ্বলে তা একটু দেখার জন্য এসেছি। আর এসে যা দেখতে পেলাম তা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন দেখুন আমি কি বলি, একটু বিস্তারিত শুনুন। তারপরে আমি একটু ঘোরাঘুরির পর একটুখানি অভিজ্ঞতা বলছি, প্রথম দিনের অভিজ্ঞতা। একই বলে পাতায়া ব্রিজ। পাতায়া ব্রিজটা হচ্ছে এখানে, আপনি দেখেন সাগর পাশে। আমি রাত্রবেলা এসেছি এখানে। আর বিস্তারিত হচ্ছে এই দিকটা হচ্ছে আমাদের হোটেল পাতায়া ব্রিজের অপোজিটে। সেই হোটেলের পাশে যাবো। হোটেলে আমাদের ডিনার অপেক্ষা করছে। তারপরে হয়তো আবার একটু আসবো। এখানে যেহেতু রাত হয় প্রথমে মনে হয় মানুষজন জেগে ওঠে। পুরো এলাকা পাতায়া বিচের পাশে যত মানুষ দেখতেছি সবাই এখানে এসেছে এনজয় করার জন্য। মানে যে সিনারি গুলো আছে পাতায়া ব্রিজ, সেগুলো দেখার জন্য এখানে আপনাদেরকে এখন কিন্তু আমি পাতায়া বীজ নিয়ে কথা বলবো না। আর পাতায়া বীজ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আরেকটা ভিডিওতে আমি দেখাবো। আর এখন আমরা যাচ্ছি পাতায়া বীজের পাশ দিয়ে যে রাস্তাটুকু গিয়েছে, এই রাস্তাটি হচ্ছে হট রাস্তা বলে, অর্থাৎ হট রোড। এই রোড ধরেই আমরা এগোচ্ছি ডিনার করার জন্য। অর্থাৎ ডিনার এখানকার থাইল্যান্ডের যে খাবার দাবার, সেই খাবারগুলো আমাদের বাঙালিদের জন্য আসলে অতটা পারফেক্ট নয়। তবে আমরা খুঁজে পেয়েছি যে বাঙালি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে আমরা খেলে হয়তো বুঝতে পারবো বাঙালির একটু খাবার অথবা বাঙালির একটু ফ্লেভার পাবো, সেই রেস্টুরেন্টে আমরা এখন যাব। তার ওখানে যাওয়ার আগে একটুখানি আপনাদেরকে তথ্য দিয়ে রাখি পাতায়া বীজ সম্পর্কে। এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব পাতায়া বীজ যেভাবে পর্যটকের দ্বার খুলেছে। থাইল্যান্ডের পাতায়া থেকে বিশ্বের অন্যতম সমুদ্র সৈকতগুলোর একটি থাইল্যান্ড পাতায়া বীজ। এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে ছুটে আসেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ।
পর্যটকদের আকর্ষণ করতে যা যা প্রয়োজন তা সবটাই আছে এই সৈকতে। এর মধ্যে প্যারাসেলিং, বোটে ঘোরাঘুরি সুবিধা, সৈকতে যাত্রী যাপন, জেট স্কি ও বোট রাইডিং অন্যতম। হাতের নাগালে সব সুবিধা থাকায় অনেকে এটিকে প্রশান্তির বিচও বলে থাকেন। সৈকতের তীর ঘিরে উঠেছে খাবারের দোকান, রেস্টুরেন্ট, মেসেজ পার্লার ও আনন্দ বিনোদনের বহুমাত্রিক ড্যান্স ও নাইট ক্লাব শো। সবকিছুর মধ্যেও অন্যতম এক দৃশ্য ফুটিয়ে তুলে সৈকতের তীর ঘেঁষা নারিকেল চারার গাছগুলো। এইখানকার গল্পগুলো আরেকবার বলবো আরেকটু সুযোগ মতো। তবে এবার শুনুন আমরা কি করতে এখানে এসেছি। আমরা যেহেতু ডিনারে এসেছি, ডিনারের যে রেস্টুরেন্ট আছে তার পাশে দেখলাম ফলের দোকান। অর্থাৎ বাংলাদেশে যেমন রাস্তার পাশে ফলের দোকান, তেমনিভাবে থাইল্যান্ডের পাতায়াতেও একই অবস্থা। আমরা সব ফলের একটু দাম দর জিজ্ঞেস করার চেষ্টা করেছি এবং যে ভদ্রমহিলা ফল বিক্রি করেন ওই ভদ্রমহিলা আমাদেরকে প্রমোশনাল স্বরূপ একটি আম কেটে তার ভাগ ভাগ করে কিছু অংশ আমাদেরকে খাইয়ে দিচ্ছেন, যেন আমরা আমগুলোর টেস্ট বুঝে আম কিনতে পারি। এইসব গল্প বলতে বলতে আমরা যেন ভুলিয়ে গিয়েছি আমরা কোথায় এসেছি। তার জন্য আমাদের এক সহপাঠীকে জিজ্ঞেস করছিলাম আমরা কেন এখানে এসেছি। ও আচ্ছা আচ্ছা। পাতায়াতে এক বাঙালি হোটেল ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম। দীর্ঘদিন ধরে থাকেন থাইল্যান্ডে, রেস্টুরেন্ট ব্যবসা করেন। উনি বললেন একদিনে পর্যটক নগরী হিসেবে গড়ে ওঠেনি পাতায়া, রয়েছে দীর্ঘ ইতিহাস, পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতাও। এখানে সৈকতে সব ব্যবসায়ী চলে, তবে পর্যটকদের আনন্দ বিনোদন দেওয়াই ব্যবসায়ী এর মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। তিনি আরো বলেন এই বিচে পর্যটকদের নিরাপত্তা দিতে সারাক্ষণ দেশটিতে টুরিস্ট পুলিশ থাকে। তাদের খবর দিতে হয় না, তারা এমনিতেই চলে আসে, তারাই নজরদারি করে কে সৈকতে কি করছেন। সার্বক্ষণিক ওরা ওয়াচ টাওয়ারের মতো পিছনে পিছনে লেগে থাকে। অসঙ্গতিপূর্ণ কিছু চোখে পড়লেই খবর করে দৌড়ে চলে আসে পুলিশ বাহিনী। হাঁটতে হাঁটতে বিস্তৃত দেখে আমরা কিন্তু বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট পেয়ে গেলাম। আর তখনই আমরা সবাই বসে গেলাম বাঙালি খাবার খাওয়ার জন্য, এবং এত চমৎকার লাগলো যেন মনে হলো বাংলাদেশে আছি। অনেক খোঁজাখুঁজির পর আমাদের গাইড আমাদেরকে নিয়ে আসছেন একটি বাঙালি রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে আমরা এখন সবাই এসেছি খেতে বাঙালিয়ানা খাবার, কারণ এখানে হালাল ফুডের একটা বিষয় আছে। এখানে জানেন আপনারা শুকর বা অন্যান্য মানে বেহালাল যাকে আমরা বলি, এই বেশিরভাগ হোটেলে এমন, যেহেতু থাই ওরা মানে থাইল্যান্ডের যে সিস্টেম আছে সেই সিস্টেমে রান্না বান্না করে। আর আমাদের জন্য স্পেশালি আপনি হয়তো বুঝতে পারছেন যে এখানে আছে হচ্ছে রুই মাছের ঝোল, তারপর সালাদ, আলু ভর্তা, তারপরে সবজি, তারপর ডাল। আসলে আমরা সবাই তো মুসলিম, কেউ হয়তো হিন্দু আছেন, হিন্দু যেমনি আছেন উনিও তো বাঙালিয়ানা খাবারই পছন্দ করেন, কারণ ওনার জন্য আলাদাভাবে একটুখানি আলাদা ব্যবস্থা করা হয়েছে। আর আমরা যারা মুসলিম আছি তাদের জন্য এক ধরনের ব্যবস্থা করা হয়েছে। খাবার দাবার তো শেষ হলো, এবার আবার ফেরার পালা পাতায়া বিচে। তার পাতায়া বিচে যাওয়ার আগে একটুখানি ইনফরমেশন দেওয়া নেই। শহরে সারাদিন গাড়ি চলে, অলিগলি, সড়ক থেকে মহাসড়ক, আচ্ছা হালকা যানজটও। তবে যাই ঘটুক না কেন, হাজার হাজার গাড়ি চললেও হর্ন কানে বাজে না। এই জন্য বুবা হর্নের শহর। কেউ কেউ বলে হর্ন বাজালে তার কেল্লা যাবে, এমন ভয়ে হর্ন দেন না কেউ। সমুদ্র সৈকতের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তাটিকে ধরে আমরা হাঁটতেছিলাম, যেন খাবার দাবার পরে খাবার হজম করার জন্য আমরা একটুখানি করছিলাম। হাঁটতে হাঁটতে একটু সামনে দেখলাম চমৎকার একটি বিলাসবহুল একটি মার্কেট। এই মার্কেটটি ঢুকার চেষ্টা করলাম এবং নেওয়ার চেষ্টা করলাম অভিজ্ঞতা। এখানে জিনিসপত্রের দাম কেমন বিস্তারিত একটু দেখার চেষ্টা করলাম। আর আমরা যখন প্রবেশ করেছি, প্রবেশ করার পরপরই দেখলাম হয়তো এমন সময় প্রবেশ করেছি হয়তো আর 10-15 মিনিট বাকি আছে, এই সুপার শপটি বন্ধ হয়ে যাবে হয়তো। তার আগে আগে আমরা একটু দ্রুত একটুখানি ডকুমেন্ট করে নিচ্ছি এবং আমরা দামগুলো একটু যাচাই করে নিচ্ছিলাম যে আসলে বাংলাদেশের সঙ্গে ওই দেশের দামের পার্থক্যটা কেমন হইতে পারে। তারপর একটু দেখার চেষ্টা করেছি, সেই চেষ্টাতে বুঝে গেলাম এখান থেকে আর মার্কেট করা মোটেও সমীচীন হবে না, কারণ এখানে প্রাইস অনেক হাই। আর তার পাশেই দেখতে পেলাম একটি রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে খোলা আকাশের নিচে পর্যটকরা বসে বসে এখানে
কেউ ড্রিঙ্কস করছেন, কেউ হয়তো খাবার খাচ্ছেন, কেউ হালাল খাবার খাচ্ছেন, কেউ হয়তো বেহালাল খাবার খাচ্ছেন। সবাই এখানে বসে আড্ডা মারছেন। তার আরেকটু সামনে এগুতেই দেখতে পেলাম ক্রোকোডাইলের গ্রিল বিক্রি করছে। যদিও আমাদের জন্য এটি মোটেও হালাল ফুড নয়। ওই দেশের লোকজন, বাইরের দেশের লোকজন খাচ্ছে, যে ক্রোকোডাইলের কঙ্কালটুকু আমরা দেখতে পেলাম, আর গ্রিল করার অংশটুকু আপনাদেরকে দেখালাম না। যাই হোক, এই আজকের দ্বিতীয় পর্বে এখানে সমাপ্ত ঘোষণা করছি, কারণ পরবর্তীতে আরেকটি পর্বে আরো নতুন নতুন কিছু দেখাবো। আরো অনেক অভিজ্ঞতা হয়েছে, যে অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বিস্তারিত নিয়ে যাব আরো আরেকটি শহরে।